বড় নাতির বউকে তো দেখলাম, মাশাআল্লাহ। আর আমি কয়দিন বউ আর বর সাজলে ওদের কেমন লাগে সেটা দেখতে পারলাম না। বাড়িতে অনেক দিন বড় কোনো উৎসবের উপলক্ষ পাওয়া যাচ্ছে না। আমরা নিজেরাই থাকি, তাও সবাই মিলে একটু আনন্দ কর তোরা। আনন্দ বাড়ি উৎসবমুখর হোক। ইমতিয়াজ উদ্দিন আহমেদ এখন বয়সের ভারে নুজ্জ হয়ে পড়লেও তারুণ্যে তিনি প্রাণশক্তিতে জ্বলজ্বল করতেন। তিনি কোথাও উপস্থিত থাকলে তার ব্যক্তিত্বের জন্য বিশেষ গুরুত্ব পেতেন, বিশেষ আমোদেও ছিলেন। এই বিছানায় পড়ে থাকতে তার একদম ভালো লাগে না। তোরা আজকালকার পোলাপান এমন নিরস হয়ে থাকিস, মনে হচ্ছে আমার সাথে তোদের বয়স বেশি। সবাই মিলে আরেকবার একসাথে বললেন। রিদিতার বাবার সাথে মাহিরের বাবার কথা হয়েছিল বিয়ের আগেই। তার মতামত নেবার প্রয়োজন ছিল আমিনুল হক সাহেবের। মাহিরের অনুরোধে সত্যিটা তিনি বলতে পারেননি। রিদিতা এই বাড়িতে আসার পর ইফতেখার টেলিফোনে কথা বলেছেন। মাহির আর রিদিতা যদি বিয়ের ট্র্যাডিশনাল পোশাকে সাজে তাহলেই হয়। এখন না হয় মেয়েটার মন খারাপ, পরে এই নিরানন্দ বিয়ের জন্য মনে যদি আফসোস থাকে। আমরা তিনজন রান্নাবান্না করি, ছায়া আপা আর মায়াও থাকলো, আপনারা তিনজন বাজার করে ফেলুন। ওদিকে সাইমন, মৃদুলা আর সৌমি শাড়ি শেরওয়ানি কিনে আনুক। ছোট চাচি রানু একটা সমাধান বের করলেন। সিমি হতাশ গলায় বলল, আমরাও যাই। না, তোরা ঘর সাজাবি। এবার ইমি, সিমি আর রাতুল খুশি হলো। ভেবেছিল ওদের আয়োজন থেকে বাদ দেওয়া হয়েছে। বড়রা তো ওদের গ্রাহ্যই করে না। ওরাও তো এখন যথেষ্ট বড় হয়েছে। কাজ না পেয়ে প্ল্যান করতে বসলো তিনজন। বাড়ি সাজানোর কি কি লাগবে সেটার একটা লিস্ট বাবা চাচাদের আরেকটা সাইমন মৃদুলাদের দিয়ে দিল। ইশতিয়াক সাহেব যাবার আগে আমিনুলকে বাসায় টেলিফোন করলেন। তিনি যখন বাসায় ছিলেন না, রিদিতার মায়ের সাথে কথা হলো তাদের দাওয়াত করতে চান। ভদ্রমহিলা জানালেন, রিদিতার বাবা আসুক, আলোচনা করে জানাই। আমার মেয়েটাকে দেখে রাখবেন ভাই সাহেব। সৌমি ভেবে পেল না বিয়ের কেনাকাটায় সাইমনকে পাঠাবার দরকার কি। রং পর্যন্ত ঠিকঠাক চেনে না। লাল, নীল, হলুদ, সাদা আর কালো, এর বাইরে আর কোনো রং চেনে না সে। সে কেনাকাটা কি করবে? ছোট্ট ছিমছাম মফস্বল শহরে থাকে ওরা। এখানে যেটা সবচাইতে ভালো পাওয়া যায় তাই কিনতে বলে দিয়েছে। লাল রঙের বেনারসি কেনা হলো ঝামেলা ছাড়াই। শাড়ির সাথে টুকটুকে লাল ওড়না পাওয়া যাচ্ছিল না। লালের অন্য শেডগুলো আছে। সাইমন বলল, লাল হলেই হলো। এটার জন্য এত দৌড়াদৌড়ির কি আছে? ভালো দেখে একটা নিয়ে নিলেই হয়। সৌমি ভীষণ বিরক্ত হলো। এটা সামান্য বিষয় হলে ওরা কেন এত ছোটাছুটি করছে, শখ করে। আশ্চর্য মানুষ, যেটা তার মোটা মাথায় ঢুকবে না সেটা নিয়ে কথা বলিস না। এখানে তোর কোনো কাজ নেই। মাহির ভাইয়ের জিনিস যখন কিনবো তখন মুখ খুলবি। তাই হুকুম করার কে? তুই মহারানী ভিক্টোরিয়া, আমার মুখ আমি যখন খুশি তখন খুলবো। তোর সমস্যা হলে তুই কান বন্ধ রাখ। আমি কেন কান বন্ধ রাখবো? আমি সচেতন মানুষ। তুই অযথা শব্দ দূষণ ঘটাচ্ছিস। আমি পৃথিবীতে শব্দ দূষণ মুক্ত চাইছি। আমি একটা কথা বলেই শব্দ দূষণ করে ফেললাম আর তুই পরিবেশ দরদি হয়ে গেলি। হ্যাঁ, হলাম। তুই যে মাটির উপরে অযথা এ মাথা ও মাথা করে হাঁটাহাঁটি দূষণ করছিস সেটার কি হবে? সে তো তুইও হাঁটছিস। বাড়িতে বসে থাকতি। অযথা তোকে কেন আমাদের সাথে পাঠিয়েছে ডিস্টার্ব করতে সেটা ওরাই ভালো জানে। সাইমন আরো কিছু বলতে যাচ্ছিল, মৃদুলার হস্তক্ষেপে থেমে গেল। আল্লাহর হস্তে দুজনই থামো। তোমরা দুইটা যেখানে একসাথে থাকবে, আমি সেখানে যদি কোনোদিন যাই আমার নাম পাল্টে রেখো। অসহ্য, বিরক্ত মৃদুলা রেগে মেগে আগে আগে চলে গেল। পিছন পিছন সাইমন আর সৌমি একসাথে ডেকে বলল, মৃদু মৃদু। আজ রোদটাও বেশ চড়া, শুধু রোদটাই মেজাজ খারাপের জন্য যথেষ্ট, সাথে বাড়তি যন্ত্রণা। অবশেষে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে একটা ওড়না পেল। বাকি কেনাকাটা করলো মোটামুটি নির্বিঘ্নে। তবে মাঝে মধ্যে যে ঠোকাঠুকি লাগলো না তা নয়। সেটা অবশ্য এই দুইজন একসাথে থাকলে খুবই স্বাভাবিক। মৃদুলা দুজনের পরবর্তী ঝগড়া এড়াতে আগে আগে হাঁটছিল। হঠাৎ ওর কানে খুব বিশ্রী একটা শব্দ ভেসে এলো, যেটা ওকে ইঙ্গিত করে বলা হয়েছে। মৃদুলা দৃঢ় পায়ে সামনে এগিয়ে গেল। তুই যে কথাটা বললি সেটা আরেকবার বল। ছেলেটা আবার বলার উদ্যত দেখাতেই মৃদুলা বকাটে ছেলেটার গালে সর্বোচ্চ শক্তিতে একটা চড় বসিয়ে দিল। কোত্থেকে হঠাৎ করে আরো দুই তিনজন ছুটে এলো। ততক্ষণে সাইমন আর সৌমিও চলে এসেছে কাছে। তিনটা বখাটে চড়া হবার চেষ্টা করছিল। সাইমন আরো কয়েক ঘা বসিয়ে দিল। একজন দৌড়ে পালিয়ে গেল। এদের সাহস কম কিন্তু মস্তিষ্ক বিকৃত। মেয়েদের দেখে বাজে মন্তব্য করতে পারে, তবে প্রতিরোধের সামনে মিইয়ে গেল। ছোটখাটো জটলা তৈরি হলো। একজন মধ্যবয়স্ক মহিলা বলল, ওদের সাথে লাগতে যাবার দরকারটা কি বাবু? তোমার বোন থাপ্পড় না দিলে কিছুই হতো না। সাইমনের প্রবল রাগ হলো।
হাত মুঠো করে নিজেকে সংযত করে উত্তর দিল, থাপ্পড় না দিয়ে পায়ের জুতা খুলে মারলে, মুখে মারলে আমি আরো খুশি হতাম। যার দোষ তাকে কিছু বলার সাহস নেই, অযথা প্রতিবাদ করায় দোষ হয়ে গেল আন্টি। মহিলা নিজেকে জাস্টিফাই করার জন্য মিউ মিউ করে দুই একটা কথা বলতে চেষ্টা করলো, কিন্তু ওদের শোনার ইচ্ছে নেই। রিকশায় উঠে বসলো। সৌমি মৃদু হাসলো সাইমনের অগোচরে। হৃদিতার সামনে বেনারসিটা রাখা, এখন ঘরে কেবলই মাহির, বাকিরা ব্যস্ত। কিছুক্ষণ পরে এসে ওকে সাজাবে। মাহির ওর টেবিলে কি যেন লিখছে। হৃদিতার মেজাজ অত্যধিক খারাপ। আমাকে আর কতদিন এভাবে সংসেজে সবার সামনে গিয়ে বসে থাকতে হবে? মাহির ওর কিছু পুরনো কাজের বন্ধুকে চিঠি লিখেছিল। চোখ তুলে হৃদিতার দিকে তাকালো। মিষ্টি মুখটা বিরক্তিতে কুঁচকে আছে। চোখে রাগ স্পষ্ট। আজকের দিনটা একটু সহ্য করে নাও প্লিজ। দাদু অসুস্থ। উনার জন্যই এটা করা হচ্ছে। আমি জানি তোমার খারাপ লাগছে। আজ উনার বউ সাজে নাতবো দেখতে ইচ্ছে হয়েছে। 2 দিন পরে নাতির বাচ্চা দেখতে ইচ্ছে করবে। তখনও কি এই কথাই বলবেন? মাহির চোখ বন্ধ করে আবার খুলল কয়েকবার। সে ঠান্ডা মাথার মানুষ, সবসময় নিয়ন্ত্রিত আচরণ করে, কখনো সংযুক্ত হারায় না। সে শান্ত গলায় বলল, হৃদিতা, দাদু এটা বলবেন না, আর বললেও আমি তোমাকে তখন এভাবে বলবো না। আমি অতটা অবিবেচক নই। অনেক বিবেচক আপনি। আমাকে উদ্ধার করেছেন। ব্যঙ্গ ঝরল হৃদিতার কথায়। আমার কত আনন্দের দিন ছিল ওই দিন। রিয়াদের জন্য অপেক্ষা করেছিলাম। হয়তো কোনো কারণে দেরি হচ্ছিল, কিন্তু এসে যখন আমাকে পেল না, ও কিভাবে সহ্য করবে এটা ভাববে আমি কথা রাখিনি। সেদিন আপনি আমাকে বিয়ে না করলে একটা সুযোগ থেকে যেত ওর কাছ সাথে যোগাযোগ করার। আপনার জন্য সব শেষ হয়ে গেল আমার। বলতে বলতে অশ্রু গড়িয়ে পড়ল হৃদিতার গাল বেয়ে। মাহিরের কেন যেন খুব ইচ্ছে করছিল ওকে ছুঁয়ে সান্ত্বনা দিতে। কান্নাটা কেন যেন অসহ্য ঠেকছিল। মনে হচ্ছিল সব চলে যাক। যার জন্য এমন প্রলয়ঙ্করী আবেগ জমি রেখেছে সে এর সিকিভাগেরও তো যোগ্যতা নাই। তাতে যদি কষ্টটা কমে। এখন বললে মাহিরকে ভুল বুঝবে দিদিতা। ওকে চেনে একদিন ধরে। রিয়াদকে ভালোবাসতো। আর যাকে ভালোবাসতো বিশ্বাস তো তাকে করবেই। আচমকা ভীষণ মন খারাপ হয়ে গেল মাহিরের। ওর সামনে কান্নারত অল্প বয়সী মেয়েটা ওর স্ত্রী, অথচ তার সমস্ত আবেগ অন্যের জন্য, ওর জন্য নয়। তুমি চিন্তা করো না। তোমার কিছু করতে ইচ্ছে না হলে আমাকে জানিও। আমি কথা দিচ্ছি তোমাকে ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে হবে না। কোনো সান্ত্বনা বাক্য নয়, শুধু একটা ভরসা দিল। যাতে রীতি তার যে কোনো আস্থা নেই, এটাও মাহির জানে। আরমান পাঞ্জাবি কোনটা পরবে বুঝতে পারছে না। কয়েকটা পাঞ্জাবি বদলে সিদ্ধান্ত নিতে না পেরে রানুকে ডাকলো। রানুর হাতে মশলা মাখানো। তিনি এসে বললেন, এভাবে পাগলের মতো ডাকছো কেন? কি সমস্যা? আমার ঘিয়ে রঙের পাঞ্জাবিটা কই? এটার জন্য এভাবে ডাকার কোনো মানে হয়? মনে হচ্ছিল বাড়িতে ডাকাত পড়েছে। আরে, আজ একটা উৎসবের দিন। আমি যেন তেন কাপড় পরবো নাকি? এটা বড় সমস্যা না। রানু হতাশ চোখে স্বামীর দিকে তাকালেন। তাদের বাচ্চা কত বড় হয়ে গেছে, এখনো এই লোকের এসব গেল না। আমি ইমিকে পাঠিয়ে দিচ্ছি, ও খুঁজে দেবে। আমার হাত বন্ধ। তুমি এত নিরাশ গলায় কথা বলছো কেন? ইমিকে পাঠিয়ে দেই মানে কি? মনে করে দিতে চাইছো আমি বুড়ো হয়ে যাচ্ছি? শোনো, এসব ষড়যন্ত্র করে লাভ হবে না। আমি এখনো যথেষ্ট ইয়াং এনার্জেটিক। তুমি মনের দিক থেকে বুড়ো হয়ে যাচ্ছ। হ্যাঁ, যাচ্ছি। যাওয়াই উচিত। যাও, তোমার মতো ইয়াং বুড়ি খুঁজে নিয়ে এসে সংসার করো। সেটাই তো পারিনি। প্রথম জীবনে তোমাকে দেখি আটকে গেছি, আর বেরোতে পারিনি। ধেৎ, আর ডাকবে না, খবরদার। বাইরে এসে রানু হেসে ফেললেন। তাদের প্রায় 16 বছরের সংসার। এখনো মানুষটা বিন্দুমাত্র বদলায়নি। এটা তার ভালো লাগে। নিজেকে ভীষণ সুখী মনে হয়। মাহির রান্নাঘরে এসে মাকে ডাকলো, মা, একটু তোমার ঘরে আসবে? কথা আছে। সাবেরি শাহানাকে বললেন, কোমড়াটা দেখ, একটু দেখ তো মা। আমি আসছি। ঘরে এসে বিছানায় বসে আঁচলে ঘাম মুছলেন সাবেরি। মাহির তার পাশে বসলো। মা, একটা কথা ছিল। বল না রে, এত ইতস্ত করছিস কেন? পূর্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন তিনি। হৃদিতার বিষয়ে কিছু? হুম। আর কেউ না জানলে তুমি তো সবই তাই জানো মা। আসলে বিয়ের শাড়িটা না পরলে, মানে বলতে চাইছিলাম, হৃদিতা বলছে ওর অসুবিধা হচ্ছে। আসলে এই বয়সে গভীর আবেগে একটা ভুল অনুভূতি, সেখান থেকে বেরিয়ে এখানে মানিয়ে নিতে ওর একটু সময় লাগবে, সেজন্য আর কি। সাবেরি মাহিরের মাথায় হাত বুলিয়ে আবারও মুখের দিকে তাকালেন। কি সুন্দর একটা ছেলেটা। যতবার ছেলের দিকে তাকান মনে মনে মাশাআল্লাহ বলেন। ঘন চুল, কপালের উপরে কিছু এসে পড়েছে, চশমার ভেতরে গভীর একজোড়া চোখ।
বুদ্ধিদীপ্ত সেই চোখে অনুভূতিরা ধরা পড়ে যায়। এমনিতে দেখতে রাশভারী মনে হয়, কিন্তু হাসলে শিশুসুলভ সরলতা ফুটে ওঠে চোখে মুখে। এই তো কিছুদিন আগে ছোট্ট ছেলে, দেখতে দেখতে বড় হয়ে গেল, এখন বিয়েও করে ফেললো। তুই চিন্তা করিস না বাবু, আমি দেখছি। আয়। কোথায়? তোর ঘরে। সাবিরে গিয়ে দেখলো হৃদিতা এক দৃষ্টে শাড়িটার দিকে তাকিয়ে আছে। মা, এই মায়ের ছোট্ট একটা অনুরোধ রাখবে? কি আন্টি? আজকের দিনে শাড়িটা পরে নাও, একটু কষ্ট করে। এরপর থেকে তুমি যেভাবে কমফোর্টেবল সেভাবেই পরো। আন্টি, আমি শাড়ি পরবো না? কে বললো? সাবিরি ঘুরে মাহিরের দিকে তাকালো। রিদিতা বলল, আমাদের বিয়ে নিয়ে এত আয়োজন, আমি শাড়ি পরবো না এটা কেন বলতে যাব? তুই যে বললি। মা, আপনি বলেছেন এই কথা? ছি ছি। আন্টি কি ভাববেন আমাকে? আন্টি, আপনার কাছ থেকেই শাড়ি পরবো আমি, প্লিজ। অবশ্যই আমি তোমাকে শাড়ি পরিয়ে দেব। হৃদিতা মৃদু হাসল। এই প্রথম ওকে হাসতে দেখলো মাহির। হঠাৎ মেয়েটা কেন ভোল বদলে ফেললো বোধগম্য হচ্ছে না। বাবু, এসব কি? ওর তো কোনো সমস্যা নেই। মাহির উত্তর দিল না, হৃদিতার দিকে একবার তাকিয়ে বারান্দায় চলে গেল। আমি রান্না শেষ করে এসে তোমাকে শাড়ি পরে দেবো মা। গো বেচারা মুখ করে হৃদিতা বলল, ঠিক আছে আন্টি। তখন কাঁদছিল কষ্টে। রিদিতা ভাবতে পারেনি মাহির সত্যি সত্যি কথাটা আমলে নিয়ে মায়ের কাছে যাবে নালিশ করতে। সাবিরের ওকে জিজ্ঞেস করার পরে বুঝতে পারলো। এরপর খেলাটা ঘুরিয়ে দিল। বাবার সাথে তো সে কথা বলবেই না, এই বাড়ির কারোর সাথেই না, আর মাহিরকে সে স্বস্তিতে কিছুতেই থাকতে দেবে না। ঘরে বসে দুঃখ বিলাস করে কোনো লাভ নেই, বরং শোধ তোলায় আনন্দ। আজ মাহিরের আত্মবিশ্বাসী মুখে মিইয়ে যাওয়া অভিব্যক্তি ওকে আনন্দ দিয়েছে। সে প্রতিশোধের ছক কষতে বসলো। এই বাড়ির বাকি সদস্যকে সে এর আওতার বাইরে রাখলো। তারা সত্যি ভালো মানুষ। ওর কোনো ক্ষতি তারা করেনি, কিন্তু এই ভদ্রবেশী লোকটাকে সে ওকে বিয়ে করার ফলে হাতে নাতে দেখাবে। ওর শেষ আশাটুকু ধ্বংস করেছে, এটা নিয়ে কোনো অনুশোচনা তো নেই, আবার গেছে মাকে নালিশ করতে। নিজে আরো জ্বলে পুড়ে হলেও হৃদিতা বাবাকেও হাড়ে হাড়ে বোঝাবে যে ইচ্ছার বিরুদ্ধে জোর চলে না। হৃদিতাকে বেনারসি আর গয়নায় সাজিয়ে এনে বসানো হয়েছে ফুল দিয়ে সাজানো আসনে। ওর পেছনে লেখা মাহির হৃদিতার শুভ বিবাহ। বসার ঘরের চেহারা পাল্টে গেছে ফুলে ফুলে। সেখানে বসে সে এই বাড়ির মানুষগুলোর পাগলামি দেখছে। অল্প সময়ে পুরো বিয়েবাড়ির আমেজ তৈরি করে ফেলেছে। বিয়ের ২ রাত পরে এমন আয়োজন স্বাভাবিক মানুষ করতে পারে? শুভ বিবাহ লেখাটা পড়ে নিজের ভাগ্যের উপরে হেসেছে, মনে মনে আওড়েছে, শুভ, আহ, অশুভ বিবাহ। রিয়াদের সাথে বিয়ে হলে এমন আড়ম্বর হতো না। একটা তাঁতের লাল শাড়ি দুজন পছন্দ করে কিনেছিল পালানোর আগের দিন। কিছু গহনাও কিনেছিল, অবশ্যই স্বর্ণের নয়, খুবই কম দামি। তবু এখন ওর গায়ে জড়ানো ভারী গয়নাগুলোর চাইতে সেগুলো অমূল্য ছিল। ভবিষ্যতের স্বপ্ন আঁকা ছিল তাতে। সেই তাঁতের শাড়ি আর স্বল্পদামি গহনা পরে একটা কাজে অবশ্যই বিয়ে সেরে ছোট্ট একটা বাড়িতে মায়াময় সংসার হবে। সেখানে আর কিছু না থাকুক, ভালোবাসায় ভরা থাকবে ছোট্ট ঘরটা। স্বপ্নটা কি খুব বড় ছিল? তবে পূর্ণ হলো না কেন? এই বিশাল বাড়ি, বাড়ি ভর্তি মানুষ, এখানে একান্ত ওর ভালোবাসাটা কই? কান্না দলা পাকিয়ে আসতে চাইছে ভেতর থেকে। বাবা আসেননি? কেন আসবেন? আসলে তো সব জানাজানি হয়ে যাবে। তার প্রিয় আভিজাত্যের সম্মান যে ভুলুণ্ঠিত হবে। সাইমনের হাতে ক্যামেরা। সে ওর সামনে এসে বলল, ভাবি একটু হাসু, একটু ছবি তুলি। হৃদিতা বলল, ছবি তুলবেন? হ্যাঁ, অবশ্যই। তোমাদের বিয়ের কিছু ছবি থাকা উচিত। সুন্দর মুহূর্তের স্মৃতি ধরে রাখতে হয়। একটা কথা মুখে চলে এসেছিল। এই স্মৃতি আমি ভুলে যেতে চাই। ছবি তুলবার কোনো প্রয়োজন নেই। কিন্তু নিজেকে সামলে নিল হৃদিতা। মেকি হাসি ফুটিয়ে পোঁজ দিল। সিমি ইমি এসে আবদার জুড়ল, তারাও নতুন ভাবির সাথে ছবি তুলবে। কিছু ছবি তুলে সাইমন বলল, পাশের ফাঁকা আসন দেখতে অসম্পূর্ণ লাগছে, দাঁড়াও, তোমার বরকে ডেকে আনি। ওর মেকআপ শেষ হয়েছে কিনা দেখি। সাইমনের রসিকতায় আবারও মেকি হাসল হৃদিতা। রানু এসে বললেন, বাহ, নতুন বউকে চমৎকার লাগছে তো। মৃদুলা আর সৌমি ঘরের একপাশে সেটিং ঠিক করছিল। ওখান থেকে মৃদুলা বলল, আমাকে আর সৌমি আপুকে ক্রেডিট দাও ছোট চাচি। মা শাড়ি পরিয়েছে, আমরা সাজিয়ে দিয়েছি। সৌমি বলল, চল আমরা দুজন মিলে পার্লারের বিজনেস শুরু করি। রানু মৃদু হেসে বললেন, আমাদের মাহিরের বউ এমনিতেই সুন্দরী, সাজটাও মানিয়েছে ভালো, চাইলে শুরু করতেই পারিস তোরা।
শাড়ি পরানোর আগে মেজো চাচি সাহানা ওকে খাইয়ে দিয়ে গেছেন নিজের হাতে। আপত্তি মানেননি, একদম না না করবে না মেয়ে, ভারী সাজে খেতে পারবে না, এখন আমার হাতে খেয়ে নাও। তিনি সস্নেহে খাইয়ে দিয়েছেন। রিদিতার মনে হয়েছে এই স্নেহ ওর জন্য নয়, এই স্নেহ তারা ওকে দিচ্ছেন কারণ তাদের বাড়ির আদরের ছেলেকে সে বিয়ে করেছে। এসব কিছুই তো ওর নয়, সমস্ত কিছুই মাহিরের জন্য পাচ্ছে, যাকে সে সহ্যই করতে পারছে না, তার কিংবা তার পরিবারের বদান্যতায় তাকে বাঁচতে হচ্ছে। এই ভাবনাটাই ওকে দগ্ধ করছে ভেতরে ভেতরে। মাহির গায়ে শেরওয়ানি চাপিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তখন সাইমন এসে ঢুকলো। বিয়ে করেছিস বলে সাজতে এতক্ষণ লাগাবি? ভাবির ছবি তুলে দিলাম, তুই আয় তাড়াতাড়ি। মাহির শুকনো মুখে বলল, আসছি। মাহিরের কাছ থেকে এমন শুকনো উত্তরে অভ্যস্ত নয় সাইমনও। সে কিছুক্ষণ মাহিরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর এগিয়ে এসে জিজ্ঞেস করলো, এনিথিং রং? আরে না, মৃদু হেসে উত্তর দিল মাহির। মাহির, তুই আর আমি একসাথে বড় হয়েছি, ভাই বন্ধু দুটোই তুই। আমরা কত কি শেয়ার করেছি একসাথে, তোকে আমি চিনি না? তোর হাসি এত সহজ, ভেতরে অন্য কিছু থাকে না, কিন্তু 2 দিন থেকে মনে হচ্ছে তোর হাসির পেছনে কিছু একটা আছে। কোনো চাপা কষ্ট? কি হয়েছে আমাকে বলা যায় না? মাহির প্রাণপণ চেষ্টায় নিজের মুড ঠিক করে নেবার চেষ্টা করলো। আরে ধুর, কি যে বলিস না, তুই বিয়ে কর আগে, তখন দেখবো কেমন টেনশন ফ্রি থাকিস। নতুন বিয়ে করেছি, ওকে কি করে ইমপ্রেস করবো সেটাই ভাবছিলাম। আরে তোর উপরে তো সে এমনিতেই ইমপ্রেস, তুই একটা জেম। আমরা কাজিনরা সবাই একসাথে হলে বলতাম যে মেয়ে তোর সাথে জীবন সঙ্গী হবে সে ভীষণ লাকি হবে। লাকি গার্লকে আমরা পেয়ে গেছি। তুই ভুল জানিস রে সাইমন, হৃদিতা আমাকে পেয়ে নিজেকে আনলাকি মনে করে। মাহির মনে মনে কথাটা আওড়ালো, মুখে বলল, শোন, তুই যখন বিয়ে করবি তখন বুঝবি ওদের আলাদা করেই ইমপ্রেস করতে হয়। এই জন্যই কোনোদিন বিয়ে করব না। তোকে কেউ বিয়ে করলে তো তুই বিয়ে করবি? পিছনে তাকিয়ে সৌমিকে দেখে সাইমন বিরক্ত হয়ে বলল, তুই এখানে কেন? তাতে তোর সমস্যা কি? তোর ঘর তো নয়। মাহির ভাই, ভাবি অপেক্ষা করছে কতক্ষণ থেকে। চলো, চলো, সবাই তোমাকে ডাকতে পাঠালো। এরপর সাইমনের দিকে তাকিয়ে বলল, এই জন্যই এসেছি। মাহির জানে হৃদিতা ওর জন্য অপেক্ষা করছে না, শুধু তবুও তো যেতেই হবে। সে বলল, যাচ্ছি। দূর থেকে হৃদিতার উপরে চোখ পড়ল মাহিরের। অন্যরকম লাগছে মেয়েটাকে। দুপুরের কথায় মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়েছিল সে, আবারও সহজাত দৃঢ়তা ফিরে এলো। সে স্বভাবসুলভ অভিজাত্য ভঙ্গিতে হেঁটে গিয়ে হৃদিতার পাশের ফাঁকা আসনে গিয়ে বসলো। বিশাল ঝড় ওর উপর দিয়ে বয়ে যাওয়ার অপেক্ষা আছে, অথচ কিনা ফুলের ঘায়ে মূর্ছা যাচ্ছিল। এতটা দুর্বল তো সে নয়, অন্তত দৃঢ় মনোবল ওর। মাহির এসে বসতেই সবাই হৈ হৈ করে উঠল। দাদুকে হুইল চেয়ারে করে আনা হয়েছে। তিনি হেসে বললেন, এখন বিয়ের আমেজটা পাওয়া যাচ্ছে। এতদিন থেকে এতদিন বেঁচে থেকে নাতবউ দেখলাম, তোদের দাদিকে দেখে যেতে পারলো না। এখন ওপারেও ডাক এলেও আর কোনো অপূর্ণতা থাকবে না। সাইমন পাশ থেকে উঠে বলল, দাদু তুমি ভুলে গেছো, তোমার আরো নাতি নাতনি আছে, ওদের সবার বিয়ে কে দেখবে? না দেখলে আফসোস হবে না? স্বামী বলে উঠল, এই না বললি বিয়ে করবি না? নানুকে বউ দেখাবার শখ হঠাৎ কোত্থেকে উঠকালো? শাহানা ছেলের কান টেনে ধরে বললেন, বিয়ে করবি না? তোর এসব আমি ঠেঙিয়ে বিদে করছি। আরে মা, কান ছাড়ো। এত বড় ছেলের কান কথায় কথায় ধরছো? আরে আমার মান সম্মান আছে তো নাকি? আমি কথার কথা বলছিলাম তো। সবাই হেসে ফেললো। আনন্দঘন মুহূর্তগুলোতে, তুচ্ছ কথাগুলোতেও যেন খুশি ছড়ায়। এইবারে সকলের আজ আনন্দের দিন। হঠাৎ ইমতিয়াজ বললেন, মায়া কই? তাহির এখনো আসেনি। কথাকে ঘুম পাড়াতে গেছে বাবা, সাবির উত্তর দিল। আমি দেখে আসি। বিকেলে তাহিরের অফিসে টেলিফোন করেছিলাম, আসবে তো বলল। এখনো আসছে না? চলে আসবে হয়তো। মায়া কথা ঘুরিয়েছে। হ্যাঁ ভাবি মাত্রই ঘুমালো। রাতে বাবাকে ছাড়া ঘুমাতে পারে না, সেজন্য একটু বিরক্ত করলো সবাইকে। আরে বিরক্ত বলছো কেন, ছোট্ট বাচ্চা, এটুকু না করলে হলো? তুই আয়, তোকে মিস করছে সবাই। কথার দুই পাশে বালিশ দিয়ে মায়া উঠে এলো। ভাবি আমি কিন্তু তোমাদের সাথে বেশিক্ষণ থাকতে পারবো না। কথা ঘুম থেকে উঠে আমাকে না দেখলে ভয় পাবে। আমরা পালা করে আসবো। একা থাকবে না। তুই যা, আমি কিছুক্ষণ থাকছি। কিছুক্ষণ পরে রানু বা শাহানাকে পাঠিয়ে দিস। মায়া বেরিয়ে এলো। ওকে দেখে সবাই আরেক দফা হৈ হৈ করে উঠল। সে ইমতিয়াজ উদ্দিনের ছোট মেয়ে। মাহির সাইমনের সাথে তার বয়সের ব্যবধান 6-7 বছরের। সে ওদের ফুফু কম, বন্ধু বেশি।
যাবতীয় দুষ্টামি ওরা ওর হাত ধরে শিখেছে। পার্টনার ইন ক্রাইম, সেজন্য ছায়ার চাইতে ওর সাথে ওদের সখ্যতা বেশি। রানু তো পরে এসেছে, বড় দুই ভাবি ওকে মায়ের মতো আগলে রেখেছে সবসময়। সে বসার ঘরে এসে দাঁড়িয়েছে, তখনই কলিং বেল বেজে উঠল। আমি দেখছি। মায়া দরজা খুলে তাহিরকে দেখল। এতক্ষণে মন কেমনের বাতাস হু হু করে মিলিয়ে গেল। তুমি সকালে না বললে আসবে না? বড় ভাইজান টেলিফোন করে বলল অনুষ্ঠান হবে, আমাকে থাকতে হবে, তাই এলাম। শুধু এজন্যই এসেছো? আরে তোমাদেরকেও দেখতে এলাম। কথা, মা কোথায়? ঘুমিয়ে পড়েছে। তোমাকে খুঁজছিল। আসবেই যখন এত দেরি করলে কেন? তোমার অফিস তো 5টায় শেষ। তখন রওনা দিলে তো সন্ধ্যার আগে চলে আসার কথা ছিল। দরজার বাইরে দাঁড় করিয়েই জেরা করবে। ভেতরে আসতে দেবে না? সরি সরি সরি, এসো। তাহিরকে ভেতরে নিয়ে এসে নতুন বউয়ের সাথে পরিচয় করিয়ে দিল মায়া। একটা আয়না এগিয়ে দেওয়া হলো মাহির আর হৃদিতার সামনে। ছোটরা সিদ্ধান্ত নিয়েছে অনুষ্ঠান যখন হচ্ছেই, তখন ট্র্যাডিশন অনুযায়ী সব করবে ওরা। মায়া বলল, এগুলো তো কনের বাড়িতে হয়, এটা বর কনে দুজনেরই এখন বাড়ি। যেহেতু বিয়েটা আগেই হয়ে গেছে তাই এসব বলো না ফুপু। মৃদুলার কথায় হৃদিতা চোখ তুলে একবার ওর দিকে তাকালো। এটা ওর বাড়ি। এত সহজেই অপরিচিত কিছু লোকজন মিলে থাকাটা বাড়ি কি করে হয়? খুব কাঁদতে ইচ্ছে করলো ওর। মনে হলো এই পৃথিবীতে ওর কেউ নেই। অন্য বাড়িতে নিজের বাড়ি বলতেই হচ্ছে। কখনো আয়না ধরেছে সে জানেও না। কি সব প্রশ্ন করছিল, মাহির কি যেন উত্তর দিল, এসব ওর মাথাতেই ঢুকলো না। তবে আয়নায় তাকিয়ে হৃদিতার মনটা পড়ে ফেলতে পারলো মাহির। হাতটা ধরে বলতে ইচ্ছে করলো, আমার জন্য আজ তোমার যে চোখে জল গড়াচ্ছে, সেই চোখে আমার জন্য ভালোবাসার প্লাবন ঝরবে হৃদিতা। তুমি দেখে নিও, তোমার এই বিষণ্ণ মুখ আবারও আনন্দে ঝলমল করে উঠবে। আনন্দবাড়ির বড় ছেলের প্রতিজ্ঞা এটা। মুখে না বললেও আয়নায় তাকিয়ে মনে মনে কথাগুলো বলল মাহির। একমাত্র 6 বছর বয়সী, কথা ছাড়া প্রত্যেকেই কিছু না কিছু উপহার দিয়েছে ওদের। সাথে অনেক অনেক দোয়া। খাওয়া দাওয়া শেষে হৃদিতাকে ভেতরে বসিয়ে সৌমি বলল, ভাবি তোমার বরের পকেট কাটবো এখন, তুমি কিন্তু আমাদের দলে। হৃদিতা হেসে বলল, অবশ্যই আমি তোমাদের দলে সৌমি আপু। মাহির ঢুকবে, দরজায় ফিতা লাগানো হয়েছে। ওইখানে মৃদুলা, সৌমি, রাতুল, ইমি, সিমি, মাহিরের সাথে সাইমন। আরে, আমারও তো তোমাদের সাথে থাকার কথা। আমার ভাগ লোপাট করার ধান্দায় এই পাশে দাঁড়িয়েছিস? তুই ছেলে, আমরা ছেলেদের দলে নেব না। তাহলে বল্টুটা কি করে ওখানে? বলে রাতুলকে টেনে ওই পাশে নিয়ে গেল সাইমন। রাতুল বাসর ঘরে দরজার ভাগ পাবে বলে খুশি ছিল, এখন মুখ ফুলিয়ে বলল, তুমি ভালো না সাইমন ভাই? আমি যে তোমাকে কয়দিন পর পরই বাইরে নিয়ে খাওয়াই, ওইটা কিছুই না। নিজের দলে আনাতে খারাপ হয়ে গেলাম। সেটা তো আপুর বিষয়। সাইমন ঝড়ের বেগে রাতুলের মুখ চেপে ধরল। চুক্তি ভঙ্গ করলে কি হবে জানিস? আর কিচ্ছু পাবি না। ফিসফিস করে বলল সাইমন। এই বিচ্ছুটা বোনের মতোই পাজি। মৃদুলা বলল, কিছু একটা রহস্যের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। সৌমিও ঝট করে বলে উঠল, আপুর বিষয় মানে ওর মুখ কেন ধরেছিস? কি বলেছিল শুনি? রাতুল বলল, কিছু না আপু, তুমি কিসে ডিস্টার্ব ফিল করো তাই আমার কাছ থেকে জেনে নেয় সাইমন ভাইয়া। তোকে আমি পরে দেখছি। ঘরের শত্রু বিভীষণ। সাইমন হাঁপ ছেড়ে বাঁচল। ওরা যা দাবি করলো মাহির কিছুক্ষণ ইতস্তত করে তাই দিতে চাইল, কিন্তু সাইমন বাদ সাধল। আজকের জন্য হাতেম তাই হওয়া বাদ দে। সাইমন মুলামুলি করে সেটা খানিকটা কমিয়ে নিয়ে এলো। সৌমি বিরক্ত হয়ে বলল, যে দিচ্ছে তার আপত্তি নাই, তোর সমস্যা কি? কারণ তোরা যা ধার্য করেছিস সেটা থেকে যেটুকু বাঁচবে সেটা আমার। মাহির হতাশ গলায় বলল, তাই তো বলি, তুই কেন আমার উপরে এত সদয়, স্বার্থপর? যা খুশি বল, কিন্তু আজকের এই কাজের শোধ আমার বিয়েতে তুলতে পারবি না, কারণ তুই হবি আমার বউয়ের ভাসুর। বউয়ের নাই খোঁজ, ভাসুর হয়ে বসে আছি মাহির ভাই। একেই বলে গাছে কাঁঠাল আর গোঁফে তেল। শেষ পর্যন্ত মাহির নিজের ঘরে ঢুকতে পারল। এগুলো সবাই কেবল মজা করার জন্যই করেছে, সে জানে। এদের আনন্দ সে মাটি করে দিতে পারে না। মাহির ভেতরে এসে দেখল গুটিসুটি হয়ে বসে আছে হৃদিতা। তুমি চেঞ্জ করে ঘুমিয়ে পড়ো, ক্লান্ত নিশ্চয়ই। কেন? বিয়ের সব টাস্ক কমপ্লিট করলেন, অন্যগুলো বাকি রাখবেন কেন? মাহিরের কান ঝাঁঝা করে উঠল। তবে শান্ত গলায় বলল, হৃদিতা, আমাকে তুমি হয়তো 2 দিন হয় চেনো, তবুও সেরকম ইন্টেনশন নেই আমার যে কারোর অমতে
এতটুকু বলে থামলো মাহির। শুনে কৃতার্থ হলাম। এখন একটু বারান্দায় যান, আমি শাড়ি চেঞ্জ করবো। মাহির বারান্দায় এসে দাঁড়ালো। আকাশ মেঘলা, জ্যোৎস্না নেই। আধা ঘন্টা হয়ে গেলেও দরজা খোলার আওয়াজ না পেয়ে একবার নিজে দুই একবার মৃদু কড়া নাড়ল। কোনো উত্তর নেই। আরো আধা ঘন্টা অপেক্ষা করলো। এবারও খুলল না। বুঝলো এটা খুলবে না আজ। বারান্দায় দুটো চেয়ার আছে কাঠের। একটায় পিঠ ঠেকিয়ে বসে, অন্যটায় পা মেলে দিল। বেশ লম্বা চওড়া হওয়ায় অসুবিধা হচ্ছে বেশি, কিন্তু জোরে ধাক্কা দিতে গেলে বিষয়টা জানাজানি হয়ে যাবে। সে এটা চায় না। কখন চোখ লেগে এসেছিল সেভাবেই। হঠাৎ ঘুম ভেঙে গেল। বৃষ্টির ছাট আসছে বারান্দায়, তার জন্যই ঘুম ভেঙেছে। সে চেয়ার দুটো একেবারে দেয়াল ঘেঁষে নিয়ে গেল। বৃষ্টির বেগ ক্রমাগত বাড়ছে। একসময় মাহির ভিজে ঝাপসা হয়ে গেল।